ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে আমরা নবম শ্রেণীর আজকে 5.3.1 এর উত্তর দেখব। আমরা আছি এক্সপিরিয়েন্স 5 অর্থাৎ চ্যাপ্টার 5 এ। এই চ্যাপ্টারের নাম হচ্ছে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, সমস্যার সমাধান দেওয়া। তো আমরা দেখি প্রথমে ইনস্ট্রাকশনটা কি আছে। রিড দ্য ফলোইং নোট ইন দ্য বক্স অন দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট অ্যান্ড শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন পেয়ার অর গ্রুপস। Let us share it with the whole class. সমস্যা সমাধানের পাঠ্য লেখার কৌশল বিষয়ক নিম্নলিখিত নোটটি পড়ো এবং জোড়ায় বা দলে তোমার বোঝাপড়া শেয়ার করো, পরে এটি পুরো ক্লাসের সাথে শেয়ার করো। আচ্ছা, আমরা নোটটা পড়ি। দ্য রাইটিং টেকনিক্স ফর প্রবলেম সলিউশন টেক্সট। তো এটা প্রবলেম সলিউশন টেক্সট লেখার যে কৌশলটা, অর্থাৎ সমস্যার সমাধান পাঠ্য লেখার যে কৌশলটা, সেটা আমরা কীভাবে লেখে সেটা আমরা এখন আলোচনা করব এখানে। প্রবলেম সলিউশন টেক্সট ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং। এই সমস্যার সমাধান পাঠ্য যেটা, সেটা লেখাটা এটা এক ধরনের জনপ্রিয় একটা লেখার পদ্ধতি। হিয়ার রাইটার্স ফার্স্ট ডেসক্রাইব অর ডিসকাস এ প্রবলেম। এখানে প্রথমে লেখক কোনো একটা লেখার প্রথমে বর্ণনা করে অথবা সেটা আলোচনা করে, কোনো একটা সমস্যা আলোচনা করে, কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট ইট। তারপর সেটা যারা পাঠক আছে তাদেরকে এটা নিয়ে ভাবতে প্রস্তুত করায়। অ্যান্ড ফাইনালি সাজেস্ট সলিউশনস, এবং পরিশেষে একটা সমাধান বলে দেয়। এ গুড প্রবলেম সলিউশন টেক্সট সাজেস্ট ওয়ান অর সাম ওয়েল এক্সপ্লেইন সলিউশন টু সলভ দ্য প্রবলেম। তো এখানে কি বলেছে, একটা ভালো যে সমস্যার সমাধান পাঠ্য কি সাজেস্ট করে, একটা বা কিছু একাধিক রকমের ভালো বিশ্লেষণমূলক কিছু সমাধান দিয়ে থাকে। ইন দিস টাইপ অফ রাইটিং দ্য ফোকাস ইজ ইকুয়ালি অন বোথ দ্য প্রবলেম অ্যান্ড দ্য সলিউশন। এখানে সমস্যা এবং সমাধান দুটো বিষয় নিয়ে কথা বলা হয়, দুটো বিষয় গুরুত্ব দেওয়া হয় সমানভাবে। নাও লুক এট দ্য ফলোইং স্ট্রাকচার দ্যাট উইল হেল্প ইউ টু রাইট এ ওয়েল কনস্ট্রাক্টেড প্রবলেম সলিউশন টেক্সট। নিম্নলিখিত কাঠামোটি দেখো যা তোমাকে একটি সুলিখিত সমস্যা সমাধানের পাঠ্য লিখতে সাহায্য করবে। দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট। তো এখানে মোটামুটি আমরা যদি দেখি স্ট্রাকচারটাতে, একটা কাঠামোটা কেমন, একটা প্রবলেম সলিউশন টেক্সট অর্থাৎ সমস্যা সমাধান পাঠ্যটা কীভাবে লিখতে হয়। প্রথমে দেখি আমরা, প্রথমে থাকি ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 1, এটা হচ্ছে কারণ, তারপর হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 2, এখানে হচ্ছে সলিউশনটা দেখানো হয়, তারপরে কনক্লুশন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে মোট 4টা সেকশন আছে। একটা হচ্ছে ভূমিকা, বডি প্যারাগ্রাফ 1, যেখানে কারণ থাকবে, বডি প্যারাগ্রাফ 2, যেখানে ফলাফল বা সলিউশন থাকবে, তারপর হচ্ছে কনক্লুশন। তো এখানে ইন্ট্রোডাকশনে আমরা দেখি তো কী আছে। ভূমিকাতে প্রথমে কী করতে হবে, প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম, প্রদত্ত সমস্যাটার ব্যাখ্যা করতে হবে। এখানে অনেকটা আছে নিজের ভাষাতেই এটা লিখতে হয়। রাইট ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন, তারপরে একটি মূল কারণ এবং এই সম্পর্কিত সমাধান লিখতে হবে। তাহলে ইন্ট্রোডাকশন আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে প্রদত্ত সমস্যাটার ব্যাখ্যা, আর একটা হচ্ছে একটি মূল কারণ এবং এই সম্পর্কিত সমাধান লিখতে হবে। আচ্ছা, এখন আমরা মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ, কারণে আসি, অর্থাৎ প্রধান অংশ, অনুচ্ছেদ যেটা, অনুচ্ছেদ 1। এখানে কি করতে হবে, ইউ ক্যান রাইট ডিফারেন্ট কজেস ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফস। একাধিক প্যারাগ্রাফ লেখা যাবে, প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন রকমের যে কারণগুলো আছে সেটা উল্লেখ করে। টপিক সেন্টেন্স স্টেট দ্য কজেস। টপিক সেন্টেন্সটা কি, বিষয় সংশ্লিষ্ট বাক্য। টপিক সেন্টেন্স মানে হচ্ছে বিষয় বাক্য অথবা বিষয় সংশ্লিষ্ট বাক্য। এটা হচ্ছে স্টেট দ্য কজ, এখানে কি দেখায়, কারণগুলো বর্ণনা করা হয় টপিক সেন্টেন্সে। তারপরে এক্সপ্লেইন দ্য কজ অফ দ্য প্রবলেম, ওই যে সমস্যাটা নিয়ে কথা বলা হবে তার কারণ ব্যাখ্যা করতে বলবে, গিভেন এক্সাম্পল, তারপর একটা উদাহরণ দিতে বলবে। মেইন বডি প্যারাগ্রাফ 2, এখানে হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফটা থাকবে, সেখানে সলিউশন নিয়ে যে সমস্যাটা আগে বলা হবে তার সমাধান এখানে আলোচনা করা হবে। তো অ্যাগেন ইউ ক্যান রাইট ডিফারেন্ট সলিউশন ইউজিং ডিফারেন্ট প্যারাগ্রাফ। এখানেও সমাধান লিখতে গিয়ে একাধিক সলিউশন দেখানো যাবে, একাধিক প্যারা। তো আমরা দেখি এখন ওই যে মেইন বডি প্যারাগ্রাফ 1-এর মতো এখানেও কিন্তু টপিক সেন্টেন্স আছে, বিষয় সংশ্লিষ্ট বাক্য, সেটা কারণগুলো বর্ণনা করতে হবে। তারপর এক্সপ্লেইন দ্য সলিউশন ইন রিলেশন টু দ্য প্রবলেম, তারপর সমস্যার কারণগুলো ব্যাখ্যা করতে হবে, তারপর গিভেন এক্সাম্পল, একটা উদাহরণ দিতে হবে। তার মানে
মেন বডি প্যারাগ্রাফ 1 মেন বডি প্যারাগ্রাফ 2 এর কাঠামোটা একই, এখানে শুধু কারণ বলবে আর এখানে সমাধানগুলো উল্লেখ করবে, তারপরে সবার শেষে আসবে কনক্লুশন, উপসংহার, সামারাইজ দ্য কি পয়েন্ট, মূল পয়েন্টগুলো সারাংশ লিখো। আচ্ছা, তো এখানে একটা ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং লেটস রাইট এ প্রবলেম সলিউশন essay following this 4 steps structure। এই যে আরও ভালোভাবে বোঝার জন্য আসুন এই 4টি ধাপের কাঠামো অনুসরণ করে একটি সমস্যার সমাধান প্রবন্ধ লিখি। Suppose our question is students are losing interest in attending class. What do you think the causes are? What solution can you suggest? অর্থাৎ এখানে বলা হচ্ছে, এখানে প্রশ্নটা হচ্ছে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে, স্টুডেন্টরা এখন স্কুলে আগের মতো যেতে চাচ্ছেন, তারা আগ্রহ হারাচ্ছে, এর কারণগুলো কি বলে আপনি মনে করেন বা আপনি কোনো সমাধানের পরামর্শ দিতে পারেন। ওকে, বিফোর রাইটিং দ্য অ্যাসে লেটস ফলো দিস 3 স্টেপস টু প্ল্যান ইউর অ্যাসে। একটা অ্যাসে লিখতে 3টা বিষয়ে প্ল্যান করতে হয়। একটা হচ্ছে অ্যানালাইজ দ্য কোশ্চেন, মানে প্রশ্নটাকে বিশ্লেষণ করতে হয় লেখার, দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট স্টেপ দ্য প্ল্যানিং দ্য রাইটিং। কথা হচ্ছে লেখার পরিকল্পনার ক্ষেত্রে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোনটা? অ্যানালাইজ দ্য কোশ্চেন, প্রশ্নটা দিবে এটা একটু অ্যানালাইসিস করতে হবে। তো কীভাবে অ্যানালাইসিস করবে? হিয়ার উই নিড টু রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, খুব সাবধানে প্রশ্নটা পড়তে হবে। মানে আইডেন্টিফাই দ্য টপিক ওয়ার্ড, এবং যে টপিক নিয়ে মানে কথা হচ্ছে সেই টপিকটা শনাক্ত করতে পারতে হবে। আদার কিওয়ার্ডস অ্যান্ড ফাইনালি ইন দ্য ইনস্ট্রাকশন ওয়ার্ড ইন দ্য কোশ্চেন টু বি ফোকাসড অন হোয়াট দ্য কোশ্চেন আস টু রাইট। এখানে মানে অবশেষে প্রশ্নের নির্দেশিত শব্দগুলো চিহ্নিত করতে হবে, যাতে প্রশ্নটিতে আমাদের কি লিখতে বলে তার উপরে মনোনিবেশ করা যায়। দ্য টপিক ওয়ার্ডস আর হোয়াট দ্য কোশ্চেন ইজ অ্যাবাউট। এখানে টপিক সেন্টেন্সে বা যে টপিক ওয়ার্ডগুলো লেখা হবে আসলে সেটা হচ্ছে কোন বিষয়, কোশ্চেনটা কোন বিষয় মূলত সেটা নিয়েই এখানে বলা হয়। উই উইল ফাইন্ড ইট ইন দ্য স্টেটমেন্ট পার্ট অফ দ্য কোশ্চেন। প্রশ্নের যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টের মধ্যে আমরা টপিকটা খুঁজে পাবো। যেমন ইন দিস কোশ্চেন, এই প্রশ্নে স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর, হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট। এখানে বলা হচ্ছে যে টপিকটা দেওয়া আছে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে, এর কারণগুলো কি আর সমাধানের পরামর্শগুলো কি আছে তোমার কাছে। তো এখানে টপিকটা কি? দ্য টপিক ওয়ার্ডস আর লুজিং ইন্টারেস্ট, এটা হচ্ছে তারা আগ্রহ হারাচ্ছে, এটা হচ্ছে টপিক ওয়ার্ড। বিকজ দ্য কোশ্চেন ইজ অ্যাবাউট দিস টপিক, আগ্রহ হারানোর কারণটা কি সেটা হচ্ছে মূল কথা আর কি এখানে। দেন আদার কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেন আর স্টুডেন্টস অ্যাটেন্ডিং স্কুল, আরও কিছু কিওয়ার্ড আছে এখানে। কারা আগ্রহ হারাচ্ছে? স্টুডেন্টরা। কিসে আগ্রহ হারাচ্ছে? অ্যাটেন্ডিং স্কুল। এইগুলো হচ্ছে টপিক, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের এভাবে ঠিক বুঝতে হবে। অ্যান্ড উই মাস্ট রাইট অ্যাবাউট দ্যাম ইন দ্য অ্যাসেতে টপিকটা বুঝে সেটা অনুযায়ী আমাদের আনসার করতে হবে। নেক্সট, ইফ ইউ অ্যানালাইজ দ্য ইনস্ট্রাকশন ওয়ার্ডস উই উইল ফাইন্ড আউট দ্যাট উই হ্যাভ টু রাইট দ্য কজেস অ্যান্ড সলিউশন of the problem, that is why students are losing interest in attending school. So analyzing all these 3 things will help our essay to be relevant and linked to the question. এরপরে আমরা যদি নির্দেশের শব্দগুলি বিশ্লেষণ করি তবে আমরা জানতে পারবো যে আমাদের সমস্যার কারণ এবং সমাধানগুলি লিখতে হবে, অর্থাৎ কেন শিক্ষার্থী স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। সুতরাং এই 3টি বিষয় বিশ্লেষণ করা আমাদের প্রবন্ধকে প্রাসঙ্গিক হতে এবং প্রশ্নের সাথে যুক্ত হতে সহায়তা করবে। প্রথমে দেখো আমাদের কি করতে হবে, এটা বোঝো ভালো করে। অ্যানালাইজ দ্য কোশ্চেন, প্রশ্নটা অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ এখান থেকে টপিকগুলো কোন টপিকের উপরে লিখতে বলছে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পরে আমাদের কী করতে হবে, জেনারেট আইডিয়া। এখন আমরা যে লিখবো আমাদের তো কিছু আইডিয়া লাগবে, এটা আইডিয়া জেনারেট করতে হবে। সেটা কি? নাও উই হ্যাভ টু জেনারেট সাম আইডিয়াস টু রাইট আওয়ার অ্যাসে। ওয়ান ওয়ে উই ক্যান ডু দিস is by simply asking ourselves the causes of the problem and instantly comes to mind and write down all the possible solution to the causes. আইডিয়া জেনারেট করে কীভাবে, বাংলা যদি বলি, আমাদের প্রবন্ধ লেখার জন্য কিছু ধারণা তৈরি করতে হবে। এটি করার একটি উপায় হলো তাৎক্ষণিকভাবে মনে আসা সমস্যার কারণগুলো নিয়ে নিজে জিজ্ঞেস করা, আসলে কি যে প্রশ্নটা আছে এটার সাথে আমার মনে যে ধারণা আছে ওটা কি মানে ওর কোনো এটা কি সংশ্লিষ্ট নাকি কোনো মিল নেই, এরকম মিল অমিল কেমন আছে এটা ভাবতে হবে। এবং কারণগুলির সমস্ত সম্ভাব্য সমাধান কি আছে মনে মনে সেটাও ভেবে লেখার চেষ্টা করতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ,
If we think about the causes and the solution to the problem, why students are losing interest in attending a school, they may be যে বলা হচ্ছে যে কারণ এবং সলিউশনগুলো কি আমরা একটু মনে মনে ভেবে নিই আগে। তো এখানে মনে মনে ভেবে নেওয়ার বিষয়ে এখানে দুইটা কলাম দেওয়া আছে। একটা হচ্ছে কজেস অফ লুজিং ইন্টারেস্ট, আগ্রহ হারানোর কারণ, একটা সলিউশন সমাধান। লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও, শিক্ষক শিক্ষার্থী অনুপাত সবচেয়ে কম, এটা একটা কারণ হচ্ছে স্কুলে যে স্টুডেন্টরা যাওয়ার বিষয়ে আগ্রহ হারাই ফেলতেছে। এটা হচ্ছে কি যে টিচার সংখ্যা হচ্ছে কম, স্টুডেন্ট সংখ্যা বেশি। তো এখানে সমাধানটা কি, ইনক্রিজিং স্টুডেন্টস পার্টিসিপেশন ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং পেয়ার আর গ্রুপ ওয়ার্কস। এখানে বেশি বেশি পেয়ার ওয়ার্ক, দলীয় কাজ বা জোড়ায় কাজ যদি দেওয়া হয় তাহলে অনেকগুলো স্টুডেন্টকে একসাথে বিজি রাখা যাবে, তাদেরকে অন্তত কিছু শেখানো যাবে। কারণ স্টুডেন্ট সংখ্যা বেশি, টিচার সংখ্যা কম, কীভাবে তো তাদের তো কাজ করা যাবে। লং আওয়ার ক্লাসেস, অ্যারেঞ্জিং মানে দীর্ঘমেয়াদী ক্লাস থাকে অনেকক্ষণ যাবৎ সারাদিন ব্যাপী। তো অ্যারেঞ্জিং কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক গেমস, ড্রয়িং, রিসাইটেশন এটসেট্রা। এখানে সাথে থাকতে পারে কি আর কিছু কারিকুলার অ্যাক্টিভিটি আছে যেটা সহ পাঠ্যক্রমিক যে কাজগুলো আছে সেগুলো, গেমস আছে, ছবি আঁকা আছে, কবিতা আবৃত্তি আছে। এগুলোতে শিক্ষার্থীদেরকে ব্যস্ত রাখলে তারা স্কুলে যাওয়ার বিষয়ে আরও আগ্রহ দেখাবে। ফিয়ার অফ ফেইলর মানে ব্যর্থতার ভয়, ফেল করার ভয়টা। তো এটা সমাধান কি, এর সমাধান হচ্ছে মোটিভেটিং স্টুডেন্টস টু অ্যাকসেপ্ট ফেইলিওর ইন পজিটিভ ওয়ে। জীবনের মতোই স্কুলেও ব্যর্থতা থাকবে, সেটাকে ইতিবাচকভাবে মেনে নিতে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে হবে। আচ্ছা, তাহলে তিনটা কারণ এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে লোয়েস্ট স্টুডেন্ট টিচার রেশিও, লং আওয়ার ক্লাস, আর হচ্ছে ফিয়ার অফ ফেইলিওর। আচ্ছা, এটা আছে তিনটা বিষয় গেল। এখানে আমরা যখন লিখব তখন আমরা আরও কিছু কারণ যুক্ত করে এই বিষয়গুলোর সাথে নিয়ে লিখব। এনিওয়ে, উই আর অলমোস্ট রেডি টু স্টার্ট রাইটিং আওয়ার প্রবলেম সলিউশন এসে, বাট ফার্স্ট উই হ্যাভ ওয়ান মোর টাস্ক টু ডু, অ্যান্ড দ্যাট ইজ আমরা আমাদের সমস্যার সমাধান প্রবন্ধ লেখার শুরু করার জন্য প্রায় প্রস্তুত, কিন্তু প্রথমে আমাদের আরও একটি কাজ করতে হবে, তা হলো আইডেন্টিফাই ভোকাবুলারি। মানে এখানে তোমার শব্দ ভান্ডার চিহ্নিত করতে হবে। মানে আমি যে জিনিসটা লিখবো কোন কোন শব্দ কি উপযুক্ত শব্দ হবে এটা জানতে হবে। নাও লেটস কুইকলি জট ডাউন সাম ভোকাবুলারি দ্যাট কামস টু আওয়ার মাইন্ড অ্যাজ উই হ্যাভ অলরেডি ফাউন্ড দ্য কজেস অ্যান্ড দ্য সলিউশন উই উইল রাইট অ্যাবাউট। এখন আসুন আমরা দ্রুত কিছু শব্দ ভান্ডার লিখে নিই যা আমাদের মনে আসে এই মুহূর্তে, কারণ আমরা ইতিমধ্যে কারণগুলো খুঁজে পেয়েছি এবং তাদের সমাধানগুলো সম্পর্কে আমরা লিখব। This strategy will save us from having to stop and think of appropriate language while we write. For example, মানে আমরা আগে থেকে যদি একটু ভেবে রাখি ভোকাবুলারি, তাহলে আমাদের কি সুবিধা হবে, এই কৌশলটি আমাদের লেখার সময় বারবার থামতে এবং উপযুক্ত ভাষা সম্পর্কে চিন্তা করা থেকে রক্ষা করবে। এই যে কী লিখবো, তারপরে কি এরপরে কি লিখবো, এই যে বারবার চিন্তা করছি, এটা চিন্তা করতে হবে না যদি আমরা আগে থেকে একটু প্ল্যান করে ভোকাবুলারি আইডেন্টিফাই করে রাখি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে দেখলাম এখানে তিনটা বিষয়। একটা অ্যানালাইজ দ্য আইডিয়াটা অ্যানালাইজ করতে হবে, জেনারেট আইডিয়া কিছু মানে কীভাবে কিছু ধারণা, কিছু সমস্যার সমাধান নিজে থেকে আগে প্ল্যান করে রাখতে হবে। এরপর হচ্ছে ভোকাবুলারি আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, ফর দিস পার্টিকুলার প্রবলেম সলভিং অ্যাসে সাম ভোকাবুলারিজ আর, এখানে যখন আমরা একটা প্রবলেম সলভিং অ্যাসে লিখতে যাচ্ছি তো এখানে কিছু শব্দ ভান্ডার আছে, সেটা কি কি হতে পারে, ল্যাক অফ মোটিভেশন, অনুপ্রেরণার অভাব, আনসাকসেসফুল, ব্যর্থতা, অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটিস, আকর্ষণীয় কাজ বা ক্রিয়াকলাপ, পার্টিসিপেশন, অংশগ্রহণ, অ্যাটেনশন, মনোযোগ। এই শব্দগুলো আমাদের কাজে লাগবে লেখার সময়। নাও ইট ইজ টাইম টু রাইট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ হুইচ ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য এসে। প্রথম অনুচ্ছেদটি লেখার সময় এসেছে, যা হলো প্রবন্ধের ভূমিকা, ইন্ট্রোডাকশন, ভূমিকা। এখানে কি করতে বলছে, ফার্স্ট লেটস প্যারাফ্রেজ দ্য কোশ্চেন উইদিন 2 to 3 sentences and then state one key cause and related solution. প্রথমে আসুন 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নটার ব্যাখ্যা করা যাক এবং তারপরে একটি মূল কারণ এবং এই সম্পর্কিত সমাধান উল্লেখ করা যাক। দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মে লুক অ্যাজ ফলোস। প্রথম অনুচ্ছেদটি নিম্নরূপ হতে পারে। আচ্ছা, তো আমাদেরকে যে স্টুডেন্টরা স্কুলে যাওয়ার বিষয়ে আগ্রহ হারাচ্ছে, তো সেটা নিয়ে আমরা এখন টোটালি রচনা লিখতে বসলাম। তো প্রথম
যে এটার ভূমিকাতে আমরা কি লিখতে যাচ্ছি দেখো, ওয়ান অফ দ্য প্রবলেমস ফেসিং আওয়ার স্কুল ইজ দ্যাট স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। দ্য মেইন রিজন ফর দিস ইজ দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। ওকে, এখন আমরা যদি বলি, এখানে অংশটা কাটে দিলাম, আমাদের স্কুলের অন্যতম সমস্যা হলো শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। এর প্রধান কারণ হলো শিক্ষক ছাত্র অনুপাত সবচেয়ে কম। ইন এ ক্লাস অন অ্যাভারেজ দেয়ার আর 60 to 80 স্টুডেন্ট। প্রত্যেকটা ক্লাসের মধ্যে গড়ে প্রায় 60 থেকে 80 জন শিক্ষার্থী আছে। So it is not possible for a teacher to give attention and listen to all their problems in a class, and a problem solution is to engage students in the classroom activities by using pair group works. তো একজন শিক্ষকের পক্ষে 60 থেকে 80 জন শিক্ষার্থীকে কোনো একটা নির্দিষ্ট বিষয় যদি বোঝাতে হয় তাহলে প্রায় অসম্ভব, কারণ ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে খুবই অমনোযোগী এবং যথেষ্ট ডিস্টার্ব করে, তাতে বাকিদের অনেক যারা শিখতে যায় স্কুলে পড়তে যায় তাদের ডিস্টার্ব হয়। তো এখানে একজন শিক্ষকের পক্ষে তাদের সমস্ত সমস্যা মনোযোগ দেওয়া এবং শোনা সম্ভব নয়, এবং এটি সম্ভাব্য সমাধান হলো জোড়া বা দলগত কাজ ব্যবহার করে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষের কাজে জড়িত করা। নাও ইটস টাইম টু রাইট দ্য মেইন বডি প্যারাগ্রাফ ওয়ান কজ। এক নম্বর যে কারণটা, কী কারণে স্কুলে যাওয়ার বিষয়ে আগ্রহ হারাচ্ছে, কারণটা দিয়েছে এখানে। ডোন্ট ওয়ারি, ইট উইল বি এ ভেরি ইজি টাস্ক ফর ইউ অ্যাজ ইউ হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড দ্য কজ। এখন মূল অনুচ্ছেদ 1 অর্থাৎ বডি প্যারাগ্রাফ 1 লিখবো আমরা, যেখানে কারণগুলো উল্লেখ করবো আমরা। একাধিক কারণ থাকতে পারে এবং থাকবে, স্বাভাবিক। লেখার সময় এসেছে, চিন্তা করবেন না, এটা আপনার জন্য খুব একটি সহজ কাজ হবে, কারণ আপনি ইতিমধ্যে কারণগুলো চিহ্নিত করে রেখেছেন। সো লেটস স্টার্ট রাইটিং। তাহলে চলুন লেখাটা শুরু করা যাক। ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট উইথ টপিক সেন্টেন্স। এখানে একটা টপিক সেন্টেন্স দিয়ে লিখতে হবে। টপিক সেন্টেন্স কি? বিষয় বাক্য, বিষয় সংশ্লিষ্ট একটা বাক্য লিখতে হবে। দ্য টপিক সেন্টেন্স সামারাইজেস দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। পুরো প্যারাগ্রাফটা যে কী লিখবো, যে মানে কারণের মধ্যে পুরোটা কারণ মানে এক বাক্যের মধ্যে চলে আসবে। ইট অ্যাক্টস লাইক এ সাইন পোস্ট ফর হোয়াট ইজ টু কাম নেক্সট, দ্যাট ইজ হোয়াট দ্য প্যারাগ্রাফ উইল বি অ্যাবাউট। একটা সাইন পোস্ট, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা সাইন পোস্ট দেখি না, কোন এলাকার উপর দিয়ে যাচ্ছি, তারপরে সামনে যে এলাকাটা আছে এটা কত কিলোমিটার, ঠিক এরকম যেরকম সাইন পোস্ট থাকে। তো একই অবস্থা টপিক সেন্টেন্সটা পুরো প্যারাগ্রাফটাকে আগায় নিয়ে যায়। প্যারাগ্রাফ তারপরে কি আছে, টপিক সেন্টেন্সটা কি বর্ণনা করে। উই উইল স্টার্ট উইথ দ্য কজ অফ দ্য প্রবলেম ফার্স্ট। প্রথমে আমরা কারণ নিয়ে আলোচনা করব। টপিক সেন্টেন্সটা কি দেখো তো। ওয়ান অফ দ্য মেইন কজেস অফ দ্য লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল ইজ দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। এটা আমরা একটু আগে দেখেছি বিষয় বাক্যটা, যে ছাত্র শিক্ষক অনুপাত কম। এখন এটাকে ডেভেলপ করতে হবে বারবার, তো এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন আমরা এটা ডেভেলপ করবো। ডেভেলপ করতে কী করতে হবে? নাও উই মাস্ট রাইট অ্যান এক্সপ্লেনেশন সেন্টেন্স দ্যাট ডেভেলপস দ্য আইডিয়া। তো যে ওই যে টপিক সেন্টেন্সটা দেখলাম, এটাকে ব্যাখ্যা করতে হবে, ওই লেখাটাকে ব্যাখ্যা করে লিখতে হবে। তা আমরা ব্যাখ্যা করি। বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি। পপুলাস মানে কি? জনবহুল দেশ, তাই না? ওকে, অ্যান্ড উই গেট এ রিফ্লেকশন অফ ইট ইন আওয়ার ক্লাসরুম। আমরা আমাদের শ্রেণীকক্ষে এর একটা প্রতিফলন দেখতে পাই। ইন এ ক্লাসরুম দেয়ার আর 60 to 80 স্টুডেন্ট অন অ্যাভারেজ। গড়ে একটা ক্লাসের মধ্যে 60 থেকে 80 জন স্টুডেন্ট থাকে। ফর এ টিচার, একজন শিক্ষকের পক্ষে, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, এটা প্রায় অসম্ভব, টু লিসেন টু এভরিওয়ানস প্রবলেম, সবার সমস্যাগুলো শোনা। বিসাইডস ইটস নোন দ্যাট, এর পাশাপাশি এটি একটা জানা বিষয় যে এভরি স্টুডেন্ট ইজ ইউনিক অ্যান্ড সো আর দেয়ার প্রবলেমস। প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে ভিন্ন, একেবারে স্বতন্ত্র, তার সমস্যাগুলো একেবারে তার প্রত্যেকের বিষয়ের সমস্যাগুলো আলাদা আলাদা। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস বিকাম ফ্রাস্ট্রেটেড, ফলে অনেক স্টুডেন্টই কি হতাশ হয়ে যায়, অ্যান্ড ডোন্ট গেট মোটিভেশন টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, এবং তারা খুব হতাশ হয়ে যায় এবং স্কুলে যে যাবে পরে সেই বিষয়ে অনেকটা হতাশা চলে আসে এবং অনুপ্রেরণা পায় না, মোটিভেশন পায় না স্কুলে যাওয়ার বিষয়ে। ফাইনালি লেটস অ্যাড অ্যান এক্সাম্পল টু সাপোর্ট অ্যান আওয়ার কজ। এই যে কথাটা বলা হলো, দেখো তো, যে টপিক সেন্টেন্সটাকে ব্যাখ্যা করলো এই অংশটুকু। এখন এই অংশটুকুকে মানে একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে, যদি আমরা একটা বাস্তব উদাহরণ দিতে পারি, তাহলে ওই লেখাটা অনেক স্ট্রং হয় আর কি, ওই কারণটা। আচ্ছা, তো এখানে কি আছে? উই হ্যাভ এ লার্জ ক্লাস অফ 70, আমাদের 70 জনের একটা বড় ক্লাস আছে। এভরি ডে আই কাম টু স্কুল আর্লিয়ার, প্রত্যেকদিন আমি আগে স্কুলে চলে আসি। টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ,
সামনের বেঞ্চে বসার জন্য, বিকজ ফ্রম দ্য ব্যাক, কারণ পেছন থেকে আই ক্যান নট লিসেন টু হোয়াট মাই টিচার্স ক্লিয়ারলি, মানে আমার টিচাররা যে কী পড়াচ্ছে আমি পিছন থেকে বসে কিছুই শুনতে পাই না, এই জন্য আমাকে আগে আগে চলে আসতে হয় স্কুলে। আচ্ছা, হোয়েন আই সিট ইন দ্য ব্যাক, যখন আমি পেছনে বসি, সামটাইমস আই রিকোয়েস্ট টিচার্স টু বি লিটল লাউডার অ্যান্ড সামটাইমস মাই টিচার কামস ক্লোজ টু মি টু হেল্প মি উইথ আন্ডারস্ট্যান্ডিং। আমি যখন পেছনে বসি কখনো কখনো আমি শিক্ষকদেরকে একটু জোরে কথা বলার জন্য অনুরোধ করি, এবং কখনো কখনো আমার শিক্ষক আমাকে বোঝানোর জন্য, মানে সাহায্য করার জন্য আমার কাছে চলে আসেন উনি পেছনে। বাট উই আর 70, কিন্তু আমরা তো 70 জন, অ্যান্ড ওয়ান টিচার ক্যান নট হেল্প এভরি ওয়ান উইথ দেয়ার ডাইভার্স প্রবলেম, কিন্তু একজন শিক্ষক তাদের বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, বাহারি রকমের সমস্যা, তো এই সমস্যাতে একজনের পক্ষে সমাধান সম্ভব না। ইটস এ হিউজ প্রবলেম দ্যাট নিডস টু বি সলভ, এটা বড় সমস্যা যেটা সমাধান করা দরকার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম, দেখো পুরোটা বিষয়টা যে ক্লাসের বিষয়ে কথা বলা হলো, এটা আমরা কীভাবে দেখলাম। প্রথমে হলো কি, একটা টপিক সেন্টেন্স লিখলাম, টপিক সেন্টেন্সটাকে ডেভেলপ করার জন্য আরেকটা ছোট্ট একটা প্যারাগ্রাফের মতো লিখলাম, তারপরে ওই প্যারাগ্রাফটার লেখাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। ওকে ওকে এখন হচ্ছে আমাদের কি করতে হবে আমরা একটু দেখি। আচ্ছা, এখন এই কথাটা একটা জিনিস খেয়াল করে দেখো। সো উই হ্যাভ কমপ্লিটেড রাইটিং অল দ্য 3 পার্টস অফ আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ, নাও লেটস হ্যাভ এ লুক এট দ্য ফিনিশড প্যারাগ্রাফ। এই যে এখন যে লেখাটা তুমি দেখতে পাচ্ছ সামনের অংশটুকু, এই যে লেখাটা এতক্ষণ আমরা পড়ে আসছি, ঠিক আছে, এতক্ষণটা পুরোটা পড়েছি, পড়ার পরে আমি এটাকে লাল কালি দিয়ে দেখা দিচ্ছি, দেখো তো এটা আমরা পুরোটা পড়ছি এতক্ষণ। কোথায় পড়লাম? এই যে উপরের অংশটুকুতে পড়ছি, এই যে উপরের অংশটুকুতে পড়ে আসছি, পরে এখন আবার পুরোটা একসাথে এক জায়গায় করে নিয়ে আসলাম, অর্থসহ দেয়া আছে। তোমাদের কারো যদি ইংলিশ অংশটুকু বুঝতে সমস্যা হয় তাহলে আই হোপ এখন তোমরা ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এখন আসো, ইটস ইউর টার্ন টু রাইট দ্য মেইন বডি প্যারাগ্রাফ টু সলিউশন। বইতে দেখো 1 নম্বর কজের অংশটা লিখে দেওয়া আছে, কিন্তু সলিউশনটা তোমাকে লিখতে বলছে। মানে ওই সিস্টেমটা একই, প্রথমে টপিক সেন্টেন্স লিখে সেটাকে ডেভেলপ করা। এই একই প্রক্রিয়া অনুসরণ করে অনুচ্ছেদ 2 এর সমাধান লেখার পালা আপনার। প্রথমে অনুচ্ছেদের মূল ধারণাটি সংক্ষিপ্ত করতে বিষয়টি বাক্য লিখুন। ইউর টপিক সেন্টেন্স আপনার বিষয় বাক্য। তো এখানে বিষয় বাক্যটা আমাদের একটু বড়। মেনটেনিং পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, লজিক্যাল স্টুডেন্ট টিচার রেশিও অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ওয়ার্ক অ্যাজ দ্য কি এলিমেন্ট ইন ডেলিভারিং এ বেটার লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড এ হায়ার এডুকেশন কোয়ালিটি। আমাদের সমাধান দিতে বলছে না, তো আমাদের সমাধানের মধ্যে আমাদের একটা টপিক সেন্টেন্সটা একটু বড় হয়ে গেছে, কিছু করার নেই, কারণ আমরা এই টপিক সেন্টেন্সের মধ্যে যতগুলো কথা বলেছি সেটা পরে ডেভেলপ করতে হবে আমাদেরকে, তাই না? এখানে কী করতে বলছে? মেনটেনিং পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, এখানে জোড়ায় কাজ, দলীয় কাজের কথা বলছে। লজিক্যাল স্টুডেন্ট টিচার রেশিও, এটা যৌক্তিক রকমের ছাত্র শিক্ষক রেশিও দিতে হবে। মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এবং যেটা অবকাঠামোগত উন্নয়ন আছে সেটা করতে হবে। অ্যাজ দ্য কি এলিমেন্টস ইন ডেলিভারিং এ বেটার লার্নিং এনভায়রনমেন্ট, একটা ভালো রকমের উন্নত শিক্ষার পরিবেশ দেওয়ার জন্য অবকাঠামোগত উন্নয়ন দরকার আছে। অ্যান্ড হায়ার এডুকেশন কোয়ালিটি, এবং উচ্চশিক্ষার মান প্রদানের মূল উপাদান হিসেবে এটা কাজ করবে। এখন এই কথাটাকে আমরা ডেভেলপ করব। খেয়াল করে দেখো, এই টপিক সেন্টেন্সটাকে আমরা এখন নিচে ডেভেলপ করতে যাচ্ছি। দেখো, তো এটা হচ্ছে ওয়ার্কিং উইথ আদার্স ইন পেয়ার অ্যান্ড গ্রুপ gives students the opportunity to interact and learn from one another even in big class. জোড়া এবং দলে অন্যদের সাথে কাজ করা শিক্ষার্থীদের এমনকি বড় ক্লাসেও একে অপরের সাথে আলাপচারিতা এবং শেখার সুযোগ দেয়। ইট অলসো এনকারেজেস কোঅপারেশন হুইচ উইল হেল্প স্টুডেন্টস গেট অ্যালং ইন ক্লাস অ্যান্ড কুড রিডিউস দ্য হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আউটব্রাস্ট টু। এটি সহযোগিতাকে উৎসাহিত করে, যা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে চলতে সহায়তা করবে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর উচ্ছ্বাসও হ্রাস করতে পারে। আচ্ছা, ইট অলসো এনকারেজেস কোঅপারেশন। যখন গ্রুপ ওয়ার্ক হয়, তাই না, কি হয়? কোঅপারেশন তৈরি হয়, একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে একটু হেল্প করার মানে সুযোগ পায়, কোঅপারেশন বাড়ায়। হুইচ উইল হেল্প এ স্টুডেন্ট গেট অ্যালং ইন ক্লাস, ক্লাসের মধ্যে খুব ভালো একটা
সুন্দরভাবে একজন আরেকজনের সাথে চলতে শেখায়। অ্যান্ড কুড রিডিউস দ্য হিউজ নাম্বার অফ স্টুডেন্টস আউটবার্স্ট টু। অনেক স্টুডেন্ট হুইসুই করতেছে ক্লাসের মধ্যে, কারো কথা কেউ শুনতে পাচ্ছে না, টিচারের কথা তো শুনছেই না। তো এটাও কিন্তু কমাবে যদি গ্রুপ ওয়ার্ক ইয়ার ওয়ার্ক মধ্যে এঙ্গেজ করে রাখা যায়। ঠিক আছে, এটা একটা বিষয় গেল আমাদের। আচ্ছা, এখানে উচ্ছ্বাস না, হইসই, এটা আমরা হইসই লিখতে পারি। যদি হইসই দিই, আচ্ছা এখন দেখো, প্রথমে এই যে আমাদের টপিক সেন্টেন্সের একটা অংশ আমরা পড়লাম, দ্বিতীয় অংশটা আমরা এখন পড়ছি। টপিক সেন্টেন্সের একটা অংশ বলছি কি আমরা এখানে, এখন আমরা দেখি তো কি কোন কথা বলতে যাচ্ছি। টিচার স্টুডেন্ট রেশিওটার কথা বলতে যাচ্ছি সমাধান হিসাবে। গভর্নমেন্ট শুড এমপ্লয় মোর কোয়ালিফাইড টিচার্স অ্যারাউন্ড দ্য কান্ট্রি গিভিং এ হাই রাইজ ইন পে স্কেল। সরকারের উচিত সারা দেশে আরও বেশি যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করে মানে বেতন বৃদ্ধি করা। স্কুলের শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মানে ওনারা যদি মানে কর্তৃপক্ষ বা সরকার যদি চায় খুব ভালো মানের শিক্ষা নেয়া তাদের কাছ থেকে, এটা একটা খুব বিলাসী রকমের চাওয়া হয়ে যায়। তো এই একটু বেতন যদি না বাড়ানো হয়, ভালো শিক্ষক কেন, ভালো লোক ছাত্ররা কেন এখানে শিক্ষকতা করতে আসবে? ভালো ছাত্ররাই তো একসময় ভালো শিক্ষক হয়, তারা তো আর এই মানে আগ্রহী থাকে না। রিক্রুটিং টিচার্স ইন লার্জ নাম্বার ক্যান হেল্প রিডিউসিং বিগ গ্যাপ বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার রেশিও। বেশি পরিমাণ শিক্ষক নিয়োগ দেওয়া দরকার, তাতে যেন শিক্ষকদের এবং ছাত্রদের যে অনুপাতটা আছে এটা গ্যাপটা কমে। The greatest advantage of a low student-teacher ratio is that the teacher can provide more attention to the individual learning needs to every student in a classroom. আচ্ছা, এখানে হচ্ছে কম ছাত্র শিক্ষক অনুপাতের সবচেয়ে বড় সুবিধা হলো শিক্ষক শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত শেখার প্রয়োজনের প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারেন। আফটার অল, সর্বোপরি, the pace of learning can never be the same for all children, and a teacher who is not overburdened with too many students can take that into account and act on it more effectively. অর্থাৎ সর্বোপরি সব শিশুর জন্য শেখার গতি কখনো একরকম হতে পারে না, এবং একজন শিক্ষক যিনি অনেক বেশি শিক্ষার্থী নিয়ে অতিরিক্ত চাপের মধ্যে থাকেন না, তিনি এটিকে বিবেচনায় নিতে পারেন এবং আরও কার্যকরভাবে কাজ করতে পারেন। স্বাভাবিক, লোড কম, স্টুডেন্ট কম, উনি আরও ভালো করে নিজে প্ল্যান করে ক্লাসগুলো নিতে পারেন। এরপরে আমরা দেখো টপিক সেন্টেন্স আমরা আরেকটা কথা বলছি, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বলছে, মনে আছে? সেই অংশটুকুর ব্যাখ্যা দিতে হবে এখানে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিডস টু কিপ আপ উইথ গ্রোথ ইন এডুকেশন। শিক্ষার উন্নয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দ্য vulnerable condition of the infrastructure and the scarcity of resource in these school are the principal causes. ওকে, এখানে পরিকাঠামোর অর্থাৎ শিক্ষা ব্যবস্থার এখানে যে অবকাঠামো আছে সেটা দুর্বল অবস্থা, এবং এই বিদ্যালয়গুলিতে সম্পদের অভাব এখানে যে প্রধান কারণ, এটা একটু উন্নতি করা আর কি, অবকাঠামোগত উন্নয়নটা অত্যন্ত জরুরি। স্কুল ইনফ্রাস্ট্রাকচার সার্ভস অ্যাজ দ্য ফাউন্ডেশন ফর এ কন্ডিউসিভ লার্নিং এনভায়রনমেন্ট। বিদ্যালয়ের পরিকাঠামো শিক্ষার অনুকূল পরিবেশের ভিত্তি হিসেবে কাজ করে। ইট এনকম্পাসেস ভেরিয়াস অ্যাসপেক্ট including classroom, library, laboratory, playground, sanitation facilities, transportation and technology. এটি শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, পরীক্ষাগার, খেলার মাঠ, স্যানিটেশন সুবিধা, পরিবহন, প্রযুক্তিগত সহ বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর কথা বলি, পরিকাঠামোর কথা বলি, সেগুলো আসলে কি? সেগুলো একেবারে লাইব্রেরি থেকে শুরু করে, পরীক্ষাগার থেকে শুরু করে সমস্ত কিছু, স্কুলে যত সুযোগ সুবিধা আছে সবগুলোই এর মানে ইনক্লুড হয় আর কি। ফর অ্যাড অ্যান এক্সাম্পল টু সাপোর্ট আইডিয়া। এখন একটা আমাদেরকে উদাহরণ দিতে হবে, তাই না? একটা উদাহরণ না দিলে আমরা যে সলিউশনটা দিলাম এটার তো কোনো ভালো মানে গ্রাউন্ড পাবে না। সেই কারণে আমরা একটা উদাহরণ দিচ্ছি। রিসেন্ট স্টাডি ফাউন্ড দ্যাট অন অ্যাভারেজ 6.68% of students dropped out of primary school because of a broken infrastructure and teacher and huge student ratio. সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে গড়ে 6.68% শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় থেকে বাদ পড়ছে ভাঙ্গা অবকাঠামো এবং শিক্ষক ও বিশাল ছাত্র অনুপাতের কারণে। আচ্ছা,
Finally, add the 3 parts and you will get your finished second main body paragraph. অবশেষে 3টি অংশ যোগ করুন এবং আপনি আপনার সমাপ্ত দ্বিতীয় মূল অনুচ্ছেদটি পাবেন। নাও রাইট ইউর ফিনিশড প্যারাগ্রাফ। এখন আপনার সমাপ্ত অনুচ্ছেদটি লিখুন। আচ্ছা, ওকে, আমরা যে মোট 3টা অংশ, ঠিক আছে, যে আমরা যে 3টা অংশ এখন কথা বললাম না, যতটুকু আমরা লিখলাম, এই 3টা বলছে 3টাকে একসাথে যোগ করতে বলছে। তো 3টাকে একসাথে যোগ করলে আমাদের পুরো সলিউশনটা দাঁড়িয়ে যাবে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা, ঠিক আছে, দেখো এখানে দেয়া আছে, দেখো যে আমরা এতক্ষণ যেটা আলোচনা করে আসছি এটা এখানে দেয়া আছে। সো আমাদের লেখাটা এইভাবে হয়ে গেল। প্রথমে বইতে তারা ইন্ট্রোডাকশন দিয়েছে, বডি প্যারাগ্রাফ 1-এ কজ দিয়েছে, বডি প্যারাগ্রাফ 2-তে সলিউশন যেটা লিখতে বলে আমরা লিখলাম। সো স্টার্ট রাইটিং দ্য কনক্লুশন। এখন আমাদেরকে উপসংহার লিখতে বলছে। উপসংহার লিখতে কী করতে হবে? যে ইউ মে স্টার্ট উইথ এ ফ্রেজ লাইক ইন কনক্লুশন or to conclude or in your own way. উপসংহারে অথবা পরিশেষে এই ধরনের কথা লেখার মাধ্যমে আমরা কনক্লুশনটা শুরু করতে পারি। তারপর প্রধান ধারণাগুলো একটু বাক্যে সংক্ষিপ্তকরণ। ওকে, আমরা আনসারটা লিখতে বলেছি, আমরা আনসারটা এখন লিখলাম এখানে, দেখো তো। ইন কনক্লুশন, পরিশেষে, দ্য মডার্ন এডুকেশন রিকোয়ার্স রিডিউসিং স্টুডেন্ট টিচার রেশিও অ্যান্ড বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার। আধুনিক শিক্ষার জন্য ছাত্র শিক্ষক অনুপাত হ্রাস করা এবং পরিকাঠামো নির্মাণ করার প্রয়োজন। হোয়েন দ্য রেশিও ইজ লো, যখন অনুপাত কম থাকে, টিচার্স ক্যান ফোকাস অন ইন্ডিভিজুয়াল লার্নিং নিডস টু ইচ স্টুডেন্ট, নান দিলেস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিডস টু কিপ আপ উইথ দ্য গ্রোথ ইন এডুকেশন। যখন অনুপাত কম থাকে তখন শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত শেখার প্রয়োজনের দিকে মনোনিবেশ করতে পারেন। তা সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষার বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিডস টু কিপ আপ উইথ দ্য গ্রোথ ইন এডুকেশনাল অপরচুনিটিস। যে শিক্ষা, যে পরিকাঠামো উন্নয়ন, যেটা শিক্ষার সুযোগ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। দ্য প্রাইমারি কজেস আর দ্য ডিকেইং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য ইনসাফিসিয়েন্ট ফান্ডিং ফর দিস অর্গানাইজেশন। প্রাথমিক কারণগুলি হলো অবকাঠামোর অবনতি এবং এই সংস্থাগুলির জন্য অপর্যাপ্ত তহবিল। এখানে খুব ভালো পরিমাণে টাকা পয়সা আসলে দেওয়া হয় না, সেই কারণেই অনেক সময় টাকা পয়সা দেওয়া হলেও বিশাল ফান্ড থাকা সত্ত্বেও সেটা মিসম্যানেজমেন্ট হয়ে যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, এটাও একটা কারণ। We need to ensure the 1:20 teacher student ratio for the better teaching and learning environment. একটা ক্লাসে একজন শিক্ষক এবং 20 জন স্টুডেন্ট থাকবে, এই ধরনের একটা রেশিও দাঁড় করানো দরকার, যেই কারণে যেভাবে খুব ভালো একটা শিক্ষা এবং শেখানোর পরিবেশ তৈরি হবে। দ্যাটস ইট, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার এসে। এইভাবে আমরা আমাদের এসেটা কমপ্লিট করে ফেললাম। নাও পুট টুগেদার অল 4 প্যারাগ্রাফস অ্যান্ড শেয়ার দ্য এসে উইথ দ্য ক্লাস। এখন পুরো বইতে যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপরে একটা কজের প্যারাগ্রাফটা দেওয়া আছে, তারপর আমাদেরকে লিখতে বলছে, সলিউশনটা লিখতে বলছে, আর কনক্লুশন লিখতে বলছে। আমরা সবগুলো করলাম, বলছে সবগুলোকে একসাথে করতে। ওকে, তোমার কাছে যেহেতু পুরো ক্লাসটা এখন আছে, তুমি সবগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেল, এটা রিকোয়েস্ট থাকলো। আর অন্যদের সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে। কারো কমেন্ট থাকলে মতামত লিখে জানাতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।